আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা সবাই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টায় এভার কেয়ার হাসপাতালে ওনার মৃত্যু হয় এবং এই মৃত্যু, যদিও আমরা সবাই জানি যে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং অনেক চিকিৎসককে আমি এমনও বলতে শুনেছি যে খালেদা জিয়া আসলে একটা রিয়েল ফাইটার বলতে যা বোঝায় উনি তাই ছিলেন। ওনার শরীরের একটা একটা করে অর্গান কোলাপস করছিল, কাজ করছিল না, তারপরে উনি আমি এর মধ্যে একজন ডাক্তারের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম। উনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ 22 বছর ধরে এ ধরনের রোগীকে ট্রিটমেন্ট দেন এবং উনিও বলছিলেন যে কোনো ক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে পর্যন্ত উনি ব্যর্থ করে দিচ্ছিলেন। মেডিকেল সায়েন্সে এই ধরনের রোগীর বাঁচার কথা না, কিন্তু তারপরে উনি দীর্ঘদিন কিন্তু সেই ফাইটটা জারি রেখেছিলেন এবং এটা কিন্তু আরও কয়েক বছর আগে থেকেই চলছিল। মানুষের জীবনে কত রকম উত্থান পতন আসে, আমরা খালেদা জিয়ার জীবনের সম্ভবত তার সবগুলি দেখেছি। উনি একদম গৃহবধূ ছিলেন, একদম গৃহবধূ থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। উনি রাজনীতিতে আসতে চাননি, কিন্তু সেই সময়টা আমার মনে আছে, আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। রাজপথে আমি খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখেছি এবং উনি গৃহবধূর মতোই ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশতেন এবং আমি দেখতাম যে অবস্থান ধর্মঘট হতো, উনি রাজপথে এই রোদের মধ্যে একটা পত্রিকা বিছিয়ে হতে বসে থাকতেন। আমার নিজে চোখে দেখা এগুলো। সেখান থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং অনেক কিছু করেছেন। আমরা যদি ওনার জীবনটাকে একটু দেখি, আপনারা দেখবেন 1945 সালে ওনার জন্ম, 91 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে 81 সালে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি কিন্তু অনেকে হয় না যে মারা গেল তারপরে সবাই এনে ওনাকে বসিয়ে দিল, তা কিন্তু হয়নি। 81 সালে ওনার স্বামী মারা গিয়েছে, উনি দলের দায়িত্ব নিয়েছেন 84 সালে। এর মধ্যে বিচারপতি সাত্তার ছিলেন বিএনপির চেয়ারম্যান। উনি প্রথমে মেম্বার হয়েছেন, তারপরে ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে উনি দলের দায়িত্ব নিয়েছেন, সেটা 1984 সালে। এবং তারপরে 6 বছর পর, 6 না 7 বছর পর নানা রকম টর্চারের মধ্যে উনি ছিলেন, কিন্তু গৃহবন্দী ছিলেন, অনেক কিছু ছিলেন। তারপরে একটা গণ আন্দোলনের মাধ্যমে এবং তারপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে এদেশের এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় সবচেয়ে ভালো নির্বাচনটা হয়েছিল সেই 91 সালে, যে নির্বাচনে উনি নির্বাচিত হয়ে ওনার দল সহ উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ওনার ক্ষমতায় গিয়েছিলেন 91 সালে। 96 সালে অবশ্য ওনার একটা বিতর্কিত নির্বাচন ছিল, সেই নির্বাচনের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলে যে উনি 3বারে প্রধানমন্ত্রী কিভাবে, তো তারা ভুলে যায় যে 96 সালে একটা ছোট এক নির্বাচন হয়েছিল, অল্প সময় ছিল সেটা স্থায়িত্ব, কিন্তু অল্প সময় থাকলেও এই অল্প সময় এটা একতরফা নির্বাচন ছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি, কিন্তু সেটা একতরফা নির্বাচন হলেও সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদ, তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা সংবিধানে সংযুক্ত করেছিল, সংবিধান সংশোধনের মাধ্যমে। কাজে এটাকে আপনি যদি একদম উড়িয়ে দেন, তাহলে তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিটাই আপনার কিন্তু গুরুত্ব পায় না। এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ওই সংসদের মাধ্যমে করেছিলেন। তারপর উনি 2001 সালে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছিলেন। এরকম একটা বর্ণাঢ্য ব্যক্তির জীবনে শেষের সময়টা খুব কষ্টে কেটেছে। যে দুটো মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা যত কম করা যায়, আমার মনে হয় বিচার বিভাগের প্রতি ততটা সম্মান দেখানো যায়। এভাবে যে বিচার হতে পারে ভাবাই যায় না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে সমস্ত কারণে, যে সমস্ত লজিক দেখে জেল দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, এবং বিস্ময়কর হলো উচ্চ আদালতে যে সেটা বেড়ে গিয়েছিল সাজার মাত্রা। যাই হোক, সেগুলো অন্য হিসাব। তারপর উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, গৃহবন্দী ছিলেন। তো এই সমস্ত ঘটনা আমরা দেখেছি এবং আমি নিজে এখনো মনে করি, এবং তখন আমি বলেছিল, এগুলি যতটা না বিচার ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা।
আমি বলবো বাংলাদেশের ইতিহাসে মানে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন, বেগম খালেদা জিয়া হয়েছেন। তারপরে ওনাকে কখনোই আপোষ করতে দেখিনি। 2024 নির্বাচনেও কিন্তু ওনারা আপোষ করেননি, অনেক আপোষের প্রস্তাব এসেছিল, করেননি। বেগম খালেদা জিয়ার জন্য সর্বশেষ এমন এক সময় উনি গেলেন যে ওনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, যার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন, তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু বেগম খালেদা জিয়া দেখে গিয়েছেন। এটা হয়তো ওনার মনকে সান্ত্বনা দিয়েছে, শান্তি দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি এটা দেখে গিয়েছেন। তারপর উনি সম্মানিত হয়ে গিয়েছেন। শেষ দিকে উনি অসুস্থ থাকলেও উনি কিন্তু একাধিক অনুষ্ঠানে, শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক পাবলিক প্রোগ্রাম ওনাকে দেখা গেছে। যদিও বলা হয় যে শেষবার যখন উনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন, এই যাওয়াটাই নাকি ওনার রোগ বৃদ্ধির কারণ হিসেবে অনেকে চিহ্নিত করেন, যে যাওয়াটা তার উচিত হয়নি, কিন্তু উনি তবুও গিয়েছিলেন। যদ্য শুনি যে উনি নাকি নিজের আগ্রহে গিয়েছিলেন। অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেককেই উনি দেখেছেন, এবং উনি মানে একজন সরকারের কোনো অংশ না হওয়া সত্ত্বেও উনি কিন্তু সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবেই উপস্থিত ছিলেন। যাই হোক, উনি এমন একটা সময় গেলেন যখন নাকি আরেকটা জাতীয় নির্বাচন একদম সামনে, ঠিক 1.5 মাস পরে এক নির্বাচন হবে। এবং আমার কাছে একটু মানে অস্বাভাবিক লেগেছিল যে এই নির্বাচনে ওনাকে তার দল একাধিক আসনে প্রার্থী করেছে, এবং মনোনয়নপত্র দাখিলের সময় নাকি ওনার টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আইসিইউতে থাকা একজন লোকের টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করার কী প্রয়োজন ছিল এটা আমি জানি না, কিন্তু এটা নিয়ে আমি গতকালকে একটা কন্টেন্ট করেছি। আমি মনে করি এই রাজনীতিটুকু ওনাকে নিয়ে না করলেও হতো। আমি ওনার দলের সমালোচনাই করছি এই ব্যাপারে। বেগম খালেদা জিয়াকে বিভিন্ন বিশেষণে অভিহিত করা হয়, দেশনেত্রী বলা হয়, অনেকে দেশনেত্রী বলেন, আপসীর নেত্রী বলেন, অনেক অনেক কিছু বলেন, তার দলের লোকজন বলেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেষ পর্যন্ত উনি বাংলাদেশের রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ছিলেন। আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অধ্যায়ে একটা বড় অধ্যায়ের অবসান ঘটল। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ওনার পরিবারের থেকে এখন মাত্র আর একজন লোক অবশিষ্ট থাকলেন, তার পুত্র জনাব তারেক রহমান। খালেদা জিয়াকে কিন্তু জীবিত থাকাকালীনই তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর মৃত্যুকে সহ্য করতে হয়েছিল, এবং সেই মৃত্যু নিয়েও কিন্তু রাজনীতি হয়েছিল। মানে একটা নারী, একজন মা, তার জীবনে কি পরিমাণ কষ্ট হতে পারে। তার সন্তান একদিকে, সন্তানের লাশ তার সামনে, তখন তাকে নিয়ে রাজনীতি হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটাও তাকে সহ্য করতে হয়েছিল। কিন্তু আমরা চাইবো, আমি ব্যক্তিগতভাবে চাইবো যে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের অপরাজনীতি এখন আগামী দিনে আমাদের আর দেখতে না হয়। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, আমরা একটা ঐক্যবদ্ধ দেশ চাই, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। ওনার একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওনার জীবনের বাকি সময় সক্রিয় থাকবেন, এটা আমাদের। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কিংবদন্তির রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা জিনিস না বললেই নয় যে এখানে বেগম জিয়ার যে মৃত্যু, এই সময়টিতে আমাদের জাতীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এবং আমাদের অনেকের ব্যক্তিগত জীবনের
অনেক স্বপ্ন, অনেক মোহ, অনেক আশা এবং অনেক ভরসার যে স্থল রয়েছে, সেগুলো ভেঙে চুরে চুরমার করে দেবে। বেগম জিয়াকে নিয়ে আমার ব্যক্তিগত যে স্মৃতি, সে বিষয় নিয়ে কথা বলব। তার আগে যে বিষয়টি বলা দরকার যে, তিনি পরিণত বয়সে ইন্তেকাল করেছেন এবং তিনি সেই সৌভাগ্যবতী রমণী। বহু রাজনৈতিক উত্থান এবং পতনের মধ্য দিয়ে তার জীবনের পরিপূর্ণতা তিনি পৌঁছে গেছেন এবং জীবন সায়াহ্নে তিনি রাষ্ট্রের আনুকূল্য পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন এবং মৃত্যুর শয্যায় তিনি তার প্রিয়জনকে কাছে পেয়েছেন, সন্তান, তারপরে পুত্রবধূ, নাতি-নাতনি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের সবাইকে। এটি সাধারণত এই পর্যায়ে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, তাদের জীবনে এরকম ঘটে না এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কাঁদছে এবং আপনারা যারা আমার এই থাম্বনেইলের ছবিটি দেখছেন, এই ছবিটি মূলত ইন্টারনেটে ভাসছে। ছবির যে গাম্ভীর্যতা, ছবির যে হৃদ্যতা এবং সেই ছবির যে মোহময়তা, এই মোহময়তার কারণে যেকোনো মানুষই তার সম্পর্কে যাকে বলা হয় শোকাতুর হবেন এই ছবি দেখার সঙ্গে সঙ্গে। এর কারণ হলো এই বাংলার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক মহান মুক্তিযুদ্ধের সময়কাল থেকে। তারপর তিনি সেনাপ্রধানের স্ত্রী, তারপর তিনি যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি, বিরোধী দলীয় নেত্রী, নিজে ৩ বার প্রধানমন্ত্রী। এরপর গত ১৫টি বছর ধরে শেখ হাসিনার জমানাতে, না ঠিক শেখ হাসিনার জমানা নয়, ২০০৬ থেকে 1/11 এবং শেখ হাসিনার জমানা থেকে তিনি যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন, যেটাকে মজলুম জননেত্রী বলা যেতে পারে। তো তার এই জুলুম এবং অত্যাচার দেশের আপামর জনসাধারণের মনে বিষাদ সৃষ্টি করেছে। মানুষের সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসার সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে গেছেন এবং তিনি এমনি ব্যক্তিগত জীবনে খুব স্বল্পভাষী, অনাহূত কোনো কথাবার্তা তিনি বলেন না বা বলেননি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, তারপর অপ্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে তিনি কখনোই তার প্রতিক্রিয়া দেখাননি। তার চলনে বলনে এক ধরনের রাজসিকতা ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সৌন্দর্য এবং সৌষ্ঠব দিয়েছিলেন, সেই সৌন্দর্য এবং সৌষ্ঠবের কারণে যেদিন থেকে আমরা তাকে দেখে আসছি, তার পোর্ট্রেট, তার ছবি, তার হাঁটা চলা এবং ব্যক্তিগতভাবে কাছাকাছি আমরা তাকে যখন দেখেছি, তার ব্যক্তিত্বময়তা দ্বারা, তার মাধুর্য দ্বারা, তার শালীনতা দ্বারা এবং তার আভিজাত্য দ্বারা আমরা মোহিত হয়েছি। আমরা শ্রদ্ধা পোষণ করেছি এবং বাঙালি জাতির মধ্যে এইরকম একজন মহর্ষি রমণী যে আছেন, এটা আমরা অনুভব করেছি এবং তার অবর্তমানে তিনি আমাদের জন্য যা রেখে গেছেন সেই পোর্ট্রেটটি আমাদের জীবনে ভীষণ রকমভাবে থেকে যাবে এবং আমরা যখনই বাংলাদেশের রাজনীতির কথা স্মরণ করব, বিএনপির কথা স্মরণ করব, শাসনতন্ত্রের কথা স্মরণ করব, তখন একজন ডিসেন্ট লেডি হিসাবে, একজন ডিসেন্ট মানুষ হিসাবে যদি কারো পোর্ট্রেট আমাদের সামনে আসে, সবার আগে বেগম খালেদা জিয়ার পোর্ট্রেট আমাদের সামনে আসবে। তিনি ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আপন গুণে তার এই যে বান্দা বা বান্দি, তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন। কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি তিনি এই জাতির জন্য কি করেছেন, আর কৃতজ্ঞতা সহকারে স্মরণ করছি আমার সঙ্গে তার সম্পর্ক। তিনি এই যে অসুস্থ যতদিন ছিলেন, আমার মধ্যে এক ধরনের মনোবেদনা কাজ করছিল। ভীষণ রকম মনোবেদনা কাজ করছিল। উনার সঙ্গে আমার কখনো সরাসরি কথা হয়নি, কখনো দেখা হয়নি। কিন্তু আমি জানতাম যে তিনি আমাকে অসাধারণ এবং অস্বাভাবিক স্নেহ করতেন
আমি যে বিএনপির মনোনয়নটা পেয়েছিলাম মূলত তার আগ্রহে। আমি এটা জানতাম না। যখন আমি মনোনয়ন পেলাম তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন যে, "আপনার এই মনোনয়নে আমরা যে আপনাকে মনোনয়ন দিতে পারলাম ২০১৮ সনে, এই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন বেগম খালেদা জিয়া।" এবং তিনি তখন জেলে ছিলেন। নির্বাচনের আগে যখন আ মির্জা ফখরুল ইসলাম সাহেব জেলখানাতে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, তখন সম্ভবত তিনি বলেছিলেন যে, "রনিকে যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেয়, আপনারা চেষ্টা করবেন তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার জন্য।" তো সেই কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা না করেই আ আমার মনোনয়নটি তিনি নিশ্চিত করেন। তো আমার ধারণা ছিল যে হয়তো জনাব তারেক রহমান সাহেব আমাকে পছন্দ করেছেন বা তিনি হয়তো মির্জা ফখরুল সাহেবকে বলেছেন। কেননা এটা এত দ্রুত হয়েছিল যে ওই সময়টিতে এটা নিয়ে আমার আসলে খোঁজখবর নেওয়ার মতো সময় ছিল না। তো পরবর্তীতে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ একজন সাংবাদিক আছেন জনাব সালেহ উদ্দিন। তো জনাব সালেহউদ্দিন ছিলেন। তো থাকার কারণে তিনি কি হলেন, আমি তার কাছে শুনেছি যে আমার এই মনোনয়নের ব্যাপারে মির্জা ফখরুল সাহেবই আসলে ভূমিকা নিয়েছেন। তারেক রহমান সাহেব বরং একটু বিরক্ত হয়েছেন। এই কারণে বিরক্ত হয়েছেন যে মির্জা ফখরুল সাহেব আমাকে যে মনোনয়ন দেওয়া হবে এই ব্যাপারে রহমান সাহেবের সঙ্গে আসলে কোনো আলাপ আলোচনাই নাকি করেননি। এটা সালেহ সাহেব আমাকে বলেছেন পরবর্তীতে। এনিওয়ে আ নির্বাচনের নমিনেশন পাওয়ার পর আমি আ তারেক রহমান সাহেবের সঙ্গে একাধিক কথাবার্তা বলেছি। তার সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল বা এখনো আছে। কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো আলোচনা হয়নি। তো আমার সঙ্গে বেগম জিয়ার যে সম্পর্কটি এটা কিভাবে হলো, এটা আমি খুব সংক্ষেপে আজকে আপনাদেরকে বলছি। সম্ভবত ২০১৩ সনে আমি তখন সংসদ সদস্য। পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে আওয়ামী লীগের লোকজন দেখা গেল কোনো উপলক্ষ হলেই বিএনপিকে একটা গালি দিতে হবে, জিয়াউর রহমান সাহেবকে একটা গালি দিতে হবে, বেগম জিয়াকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলতে হবে। এটা একটা আওয়ামী লীগের স্টাইলে পরিণত হয়েছিল। এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, জুনিয়ররা তো বটেই, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে যদি বেগম জিয়াকে একটি গালি দেওয়া হয়, তাকে নিয়ে যদি অশ্লীল এবং অশ্রাব্য বক্তব্য দেওয়া হয় পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, তাহলে হয়তো তাদের নম্বর বৃদ্ধি পাবে এবং দলীয় প্রধান তাদেরকে পুরস্কৃত করবেন। তো এইজন্য আপনারা দেখবেন যে ওই পার্লামেন্টে প্রচুর আজে-বাজে কথা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে হয়েছে। তো আমি তখন একেবারে তরুণ সংসদ সদস্য। আমার অত অভিজ্ঞতাও নাই, কোনো কিছু নেই। কিন্তু বিষয়টা আমার কাছে আসলে ভালো লাগেনি। আমি একেবারে বিএনপির সঙ্গে আমার ঐরকম রাজনৈতিক সম্পর্ক ব্যক্তি পর্যায়ে কারো সঙ্গেই ছিল না ২০০৯, ১০, ১১, ১২ সনে। টক শোতে যেতাম। যারা টক শোতে আসতেন বিশেষ করে আ পাপিয়া ছিলেন, নীলুফার চৌধুরী মনি, আ তো শামসুজ্জামান দুদু যারা নিয়মিত আসতেন, আসাদুজ্জামান রিপন। মূলত টক শো কেন্দ্রিক যে একটা বলয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের, ওখানে তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হলো এবং তার মধ্যে পাপিয়ার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব হয়ে গেল। একেবারে বন্ধুত্ব হয়ে গেল। তো যাই হোক, তখন আমি লিখতাম, নিয়মিত লিখতাম সমস্ত পত্র-পত্রিকায়, শুধু টক শোতে যেতাম না। এটা ১১-১২ সনের কথা বলছি। তখন বাংলাদেশের ১ নম্বর পত্রিকা এখনো আছে, আ বাংলাদেশ প্রতিদিন। তো বাংলাদেশ প্রতিদিনে লিখতাম, নয়াদিগন্তে লিখতাম। বাংলাদেশ প্রতিদিনে আমার সপ্তাহে অলমোস্ট ৩ টি লেখা ছাপা হতো, প্রতি সপ্তাহে। আ একটি ধারাবাহিক লেখা লিখতাম। তারপরে সাপ্তাহিক একটা সম্পাদকীয় লিখতাম। এরপর টুকটাক আমার যে স্ট্যাটাস দিতাম সেগুলো নিয়ে লেখালেখি হতো। তো তখন বেগম জিয়াকে নিয়ে একটা কাল্পনিক লেখা আমি লিখেছিলাম। স্বপ্ন লোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো অনেকেই লেখাটি পড়েছেন বা পড়ে থাকবেন। ওই সময়টাতে এটা খুব হইচই পড়ে গিয়েছিল। তখন বেগম জিয়ার জন্ম, বেগম জিয়ার বিয়ে জিয়াউর রহমান সাহেবের সাথে, তার বংশমর্যাদা, তার পিতা, তার মাতা, তার সৌজন্যতা, তার ড্রেস কোড এগুলো নিয়ে একটা কাল্পনিক সাক্ষাৎকার ছাপিয়েছিলাম। মানে অ্যাজ ইট ইজ যে আমি বেগম জিয়ার সঙ্গে নিজের হাতে আমাকে চা বানিয়ে দিচ্ছেন। তারপর আমরা বিষয় নিয়ে
আলাপ আলোচনা করছি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে এবং উনি সেগুলো উত্তর দিচ্ছেন। তো এই লেখার মাধ্যমে মূলত উনার আভিজাত্য, উনার বৈশিষ্ট্য, উনার সৌন্দর্য, তারপরে উনার রাজনৈতিক প্রজ্ঞা এবং উনার যে কন্ট্রিবিউশন যেটিকে বলা হয়, অবদান, রাজনীতিতে অবদান, এই বিষয়গুলো আমি আমার মতো করে আ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়তে। ওটা ওই সময়টাতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল। বিএনপির যারা নেতাকর্মী আছেন, তারা হাজার, হাজার ওটার ফটোকপি করে নিজেদের মধ্যে বিতরণ করেছিলেন এবং বেগম জিয়া এই লেখাটি আ নিজে কয়েকবার পড়েছিলেন। তো উনি উনার ওই সময় শিমুল বিশ্বাস ছিলেন। তো শিমুল বিশ্বাসকেও তিনি বলেছেন, শিমুল বিশ্বাস সাহেব আমাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন। তারপর তিনি যখন জানলেন যে পাপিয়ার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, তো পাপিয়াকে তিনি বললেন যে, "রনি তো খুব ভালো লেখা লিখে। তো ভালো লেখা ওকে একদিন নিয়ে আসো না আমার কাছে। আমি দেখা করতে চাই।" তো পাপিয়া বলল আমাকে। তো আমি বললাম যে, "দেখো আমি একটা বিরোধী দলের এমপি। আমি যদি বেগম জিয়ার সঙ্গে দেখা করি, রাজনীতির ওই সৌজন্যতাটা এখন আসলে বাংলাদেশে নেই। এটা আসলে আমি ধারণ করতে পারব না।" তো ওই সময়টাতে আমার দেখা হয়নি তার সঙ্গে। পরবর্তীতে যখন ২০১৪ সনের পরে বা ১৫ সনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, আমি স্বতন্ত্র দাঁড়ালাম। তো ওই সময়টাতে তিনি আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে চেয়েছিলেন। শিমুল বিশ্বাস সাহেব, তারপরে আ মীর হেলাল আর ব্যারিস্টার সাইফুর রহমান, উনারা ৩ জন ওখানে দাঁড়ানো ছিলেন। তো আ ব্যারিস্টার সাইফুর আমাকে টেলিফোন করলেন যে, "ম্যাডাম কথা বলবেন।" তো আমি আসলে ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে গেলাম এই কারণে যে তখন তো দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন, যেটা বেগম জিয়া আমাকে বলার চেষ্টা করছিলেন। আমি বললাম যে, "উনি কি বলতে চান?" তো উনি বলতেছেন যে, "আসলে রনিকে বলো যে আমি তাকে মনোনয়ন দেব। তার আসলে এই সিটি কর্পোরেশন নির্বাচন থেকে উইথড্র করলেই বেটার। তিনি যদি সে যদি আ মির্জা আব্বাসকে সমর্থন দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়।" তো তখন আসলে আমরা ধারণা করেছিলাম যে নির্বাচনটা খুব যাকে বলা হয় সিটি কর্পোরেশন নির্বাচন যেটা যে সাবেক খোকন সাহেব যেটা আ হানিফ সাহেবের ছেলে তিনি দাঁড়িয়েছিলেন, মির্জা আব্বাস দাঁড়িয়েছিলেন, আমি দাঁড়িয়েছিলাম। এখানে খুব আ প্রতিযোগিতামূলক হবে। কিন্তু তখন থেকে আসলে meticulous ডিজাইনে এই নির্বাচনের কারচুপির যে চিন্তা সরকার করছিল ওটা আমরা আসলে কল্পনা করতে পারিনি। যাই হোক আমি নির্বাচন থেকে সরে দাঁড়াইনি। কিন্তু উনার কথার মতো আমি নির্বাচনের কোনো প্রচার এবং প্রোপাগান্ডা চালাইনি। তো এভাবে ডে বাই ডে পরিস্থিতি খারাপ হতে থাকলো। ২০১৮ সালে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলাম। কিন্তু যখন আমি পেলাম না, তখন হঠাৎ করে সেই যে সাংবাদিক সালেহ সাহেব, তিনি আমাকে টেলিফোন করলেন যে, "এরকম ব্যাপার। বিএনপি আপনাকে মনোনয়ন দিতে আগ্রহী। আপনি রাজি কিনা?" তো আমি ২ দিন চিন্তা ভাবনা করলাম। তো উনি ২-৩ বার আবার টেলিফোন করলেন। আবার টেলিফোন করার পর তারপর শেষে আমি রাজি হলাম এবং মনোনয়ন পেলাম। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। আ জনাব মোসাদ্দেক আলী ফালু যিনি এনটিভির মালিক। তো মোসাদ্দেক আলী ফালুর যে স্ত্রী আ লিটা, উনি আমার বন্ধু মানুষ। এখন আবার আমার বিআইন লিটা। ফালু সাহেবের স্ত্রী। বিআইন মানে লিটার মানে যে ভাগ্নে তার কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি। তো সেই সুবাদে লিটার সাথে এটা খুব ভালো সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। আর লিটার সাথে সম্পর্কের কারণে ফালু সাহেবের সাথেও ওরকম ভালো সম্পর্ক। তো ফালু সাহেব একদিন চা খাওয়ার দাওয়াত দিয়েছেন। তো আমি গেলাম। তো উনি বললেন যে, "আসলে ম্যাডাম আপনার সঙ্গে একটু দেখা করতে চাচ্ছেন বা আপনাকে দাওয়াত দিয়েছেন। চলেন।" এটা সম্ভবত ২০১৬ সনের দিকে বা ১৭ সনের দিকে। তো আমি বললাম যে, "ভাই আসলে এই সময়টিতে চারিদিকে গোয়েন্দা সংস্থাগুলো গিজগিজ করছে, আমাকেও ফলো করে। আমি আওয়ামী লীগে আছি কিন্তু আ মনে করে যে আমি আওয়ামী লীগে নেই। তো এই অবস্থাতে আসলে বেগম জিয়ার সঙ্গে দেখা করলে আমার একটা নৈতিক দুর্বলতা কাজ করবে। আমি এটা আসলে চাচ্ছি না।" ফালু সাহেব বললেন যে, "এটা আমার ব্যাপার। আমরা এমনভাবে আপনাকে নিয়ে যাবো, গোয়েন্দা সংস্থার বাপও টের পাবে না আরকি।" তো আমি বললাম যে, "সেটা টের না পাক, কিন্তু আল্লাহ তো জানবেন। ২ নম্বর হলো যে আমি তো নিজের কাছে দুর্বল হয়ে থাকবো।" তো এই কারণে আসলে আমার বেগম জিয়ার সঙ্গে আসলে দেখা হয়নি। গত ১৪ মাসে তিনি অনেকটা মুক্ত। আ তার সঙ্গে দেখা করার অনেক সুযোগ ছিল। কিন্তু আমার আসলে গত ১৪ মাসে অর্থাৎ এই যে শেখ হাসিনার পতনের পরে আ ঠিক নিজের যে আগ্রহটা এটা ভাটা পড়ে গেছে রাজনীতির ব্যাপারে। আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে বেগম যে আসলে খুবই অসুস্থ। অনেকে তার সঙ্গে দেখা করছেন নিজেদের রাজনীতির নম্বর বাড়ানোর জন্য।
কিন্তু আমার অবস্থা দৃষ্টে মনে হয়েছে যে কারো সঙ্গে দেখা করা, কথা বলা তার জন্য ঠিক খুব কষ্টের একটা বিষয়। উনি যদি খুব প্রয়োজন মনে করতেন আমার সঙ্গে দেখা করার বিষয়ে, আ আগ্রহ প্রকাশ করতেন, তাহলে আমি হয়তো আ তখন যেতাম। কিন্তু যেহেতু তিনি আগ্রহ প্রকাশ করছেন না, এখন আমি যদি স্বপ্রণোদিত হয়ে সেখানে যাই, এটা তার জন্য কষ্ট হতে পারে। এজন্য আমার আসলে যাওয়া হয়নি। উনার বেশ কয়েকজন সিকিউরিটির কর্মকর্তা আছেন, যারা আমার খুব ভক্ত। তারা নিয়মিত টেলিফোন করতেন, ম্যাডামের শরীর স্বাস্থ্য সম্পর্কে আমাকে জানাতেন এবং আমি সবসময় জানতাম যে তিনি আসলে কি অবস্থাতে আছেন। তো এই যে একটি অবস্থা, সেই অবস্থার কারণে কি হলো, আ উনার প্রতি আমার যে শ্রদ্ধা, আমার প্রতি উনার যে স্নেহ, এটি আ সামনাসামনি বসে আমার অনুভব করার কখনো সুযোগ হয়নি। ওই যে স্বপ্নলোকের কল্পযোগে বেগম জিয়ার রাজনীতি যেভাবে একটা কল্পনা মিশ্রিত আ ভাষা দিয়ে, অনুভূতি দিয়ে, আবেগ দিয়ে আমি সেটা লিখেছিলাম। উনার সম্পর্কে আমার ঠিক সেই যে আবেগটি সেই পর্যায়েই রয়ে গেছে। তো তিনি এরই মধ্যে বেশি অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন। তারপর এখন ইন্তেকাল করেছেন। আ এটি আমার জীবনের একটা দুঃসহ স্মৃতি হয়ে থাকবে যে আমি আ যার কারণে বিএনপিতে যোগদান করলাম, যার আগ্রহে বিএনপিতে আসলাম, যার বদান্যতা আনুকূল্যে বিএনপির মনোনয়ন পেলাম, তার সঙ্গে আমার কোনোদিন আ চাক্ষুষ সাক্ষাৎ হলো না। তো কাজেই আমি আমার জায়গা থেকে যতদিন জীবিত থাকব, ততদিন তার জন্য দোয়া করব, তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব। তার যে শোক সন্তপ্ত পরিবার যারা আছেন, জনাব তারেক রহমান সাহেব অন্য যারা আছেন, কখনো যদি আমার মতো ক্ষুদ্র মানুষ আমার কোনো সাহায্য সহযোগিতা এই তার পরিবারের যারা লোকজন, তার রক্তের যারা ধারক বাহক, তাদের প্রয়োজন হয়, আমি ঠিক সেই সহযোগিতাটা করার জন্য সবসময় কায়মনোবাক্যে আমি চেষ্টা করব। আল্লাহ আ বেগম জিয়ার রুহের মাগফিরাত দান করুন। তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার পক্ষ থেকে আপনারা যারা দেখছেন, সবার কাছে দোয়া চাচ্ছি তার পরিবারের পক্ষ থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস তারা শোক জানাচ্ছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কি বলবেন, বোঝা যাচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে শোক। আসলে এমন এক সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর যখন একটা মাস পরেই একটা গণতন্ত্রে আবার পুনঃপ্রবর্তনের মহা আয়োজন চলছিল। আমি জানি না এই আয়োজনটা আসলে এই মুহূর্তে ঠিক কিভাবে চলবে। এটি অন্তত বেগম খালেদা জিয়ার স্মরণে 1 মাস পেছানো উচিত। আসলে এই অবস্থায় শুধু বিএনপি বলবো কেন, অন্যান্য সকল রাজনীতির জন্যই সবার জন্য একটা শোকের আবহ তৈরি হয়েছে। কষ্ট পেয়েছি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এরা কোন প্রজন্মের তরুণ, কোন প্রজন্মের জানি না, তারা আজকে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বেগম খালেদা জিয়ার স্মরণে। কিন্তু দেখছি যে বিক্ষোভ চলছে। কারা তারা আজকে আর আমি আর কিছু বলার মতন মানসিকতা নেই। দর্শক, একটা জিনিস সত্য, বাংলাদেশে অনেক রাজনীতিক আসবেন যাবেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মতন এইরকম বর্ণাঢ্য ক্যারিয়ার 43 বছরের, যার নামের আগে আপসহীন নেত্রী যুক্ত হয়, এই খ্যাতি পাওয়া এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। এত লম্বা সময়ে যার জন্ম, বেড়ে ওঠা, সংগ্রাম, আন্দোলন এবং মৃত্যু সব দেশের মাটিতে, কল্পনা করতে পারেন এই স্থানটা বিএনপি পূরণ করতে পারবে না, কঠিন। শুধু বিএনপিও বলবো না, বাংলাদেশের রাজনীতিতে আর দ্বিতীয় নিশ্চয়ই আসবেন, হয়তো আমরা তখন থাকবো না, কিন্তু এই জায়গাটা পূরণ হবার নয়। খালেদা জিয়ার মৃত্যু শুধু ব্যক্তি খালেদা জিয়ার মৃত্যু না, তারেক রহমানের মায়ের মৃত্যু না, এটা একটা জাতির গণতন্ত্রের আকাঙ্ক্ষার মৃত্যু। ভালো লাগতো যদি মানুষের
মানুষকে তো বিদায় নিতেই হবে। যদি তিনি গণতন্ত্রের একটা চূড়ান্ত বিজয় নির্বাচনের মধ্য দিয়ে পুনঃপ্রবর্তনের পর চলে যেতেন, হয়তো ভালো লাগতো। এগুলি আসলে সবই সান্ত্বনার কথা। কষ্টের কথাও আছে যে হয়তো উপযুক্ত সময়ে যদি শেখ হাসিনা বাধা না দিত, তাহলে তিনি সময় মতো চিকিৎসা নিয়ে আরো হয়তো কিছুদিন বেঁচে থাকতেন। সেটা পূরণ হলো না। কিন্তু তার জন্য বেগম খালেদা জিয়ার খুব একটা ক্ষতি হয়নি। গণতন্ত্রের ক্ষতি হয়েছে, কিন্তু গণতন্ত্র এইসব শোককে শক্তিতে পরিণত করতেও পারে। সেই করার চ্যালেঞ্জ হয়তো নেবে জাতি। দর্শক, আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতান্ত্রিক মানুষের আন্দোলনের প্রতীক। সেই প্রতীকটা আজকে চলে গেল। বিশ্বের যারা গণতন্ত্র বিশ্বাস করে, পশ্চিমা শক্তি বলেন, এশিয়ার শক্তি বলেন, সবাই আজকে নিশ্চয়ই স্মরণ করবে বেগম খালেদা জিয়াকে। এবং সেই বাণীগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে। এটা শুধু বাংলাদেশের অহংকার না, বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে যারা এরকম জীবন দিয়েছে, চলে গেছে, তাদের সাথে তুলনা করেন। নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করেন, সাউথ আফ্রিকার। আরো অসংখ্য নেতা আছে, ইয়াসির আরাফাত বলেন। সবাই গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া এখন তাদের সারিতে চলে গেলেন। আরো অনেক মহামানব আছে, মনীষী আছে, তাদের নাম আসলে এই মুহূর্তে মনেও আসছে না। আজকে দর্শক, সত্যি কথা বলতে আমি এত বেশি আপ্লুত, শোকাহত। আমি নিজে বিএনপি রাজনীতি করি না, বিএনপি কখনো করার কোনো রেকর্ড আমার নাই, কিন্তু বারবার কষ্ট লাগছে। কারণ বেগম খালেদা জিয়া রাইট ট্র্যাকে ছিলেন। আমার যেমন আকাঙ্ক্ষা ছিল আবার গণতন্ত্রে প্রবর্তন, বেগম খালেদা জিয়া তো সেই কাজটাই করছিলেন। আমি করছিলাম হয়তো আমার ভিডিওর মধ্য দিয়ে, আমার বক্তব্যের মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়া তো প্র্যাকটিক্যালি সেই কাজটি করতে করতে তিনি বিদায় নিলেন। আজকে আমারও যে আকাঙ্ক্ষা, তারও সেই একই আকাঙ্ক্ষা। সেই কারণে একটা নৈকট্য বা বন্ধন পাচ্ছি, সেই জন্য এত কথা বলা। আমি আগেই বলেছি, বেগম খালেদা জিয়া এখন বিএনপির ঊর্ধ্বে। তিনি শুধু বিএনপি সম্পদ নন, তিনি দেশের মানুষের সম্পদ, গণতন্ত্রের সম্পদ, অধিকারহীন মানুষের সম্পদ। আশা করি এটা মনে রাখবেন। বেগম খালেদা জিয়া চলে গেছেন, কিন্তু সবাইকে স্পর্শ করে গেছেন। প্রতিটা গণতন্ত্র থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং কালকে নির্বাহী ছুটি দেওয়া হয়েছে, যাতে মানিক মিয়া এভিনিউতে সবাই জানাজা আসতে পারেন এবং বেগম খালেদা জিয়ার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। এই যে পুরো প্রক্রিয়াটা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, শুধু কল্পনা করেন তো, 1.5 বছরের আগে যে নির্বাচনটা হলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের পর যদি আজকে তো শেখ হাসিনারই ক্ষমতায় থাকার কথা, এইরকম সময় যদি একটা মৃত্যু ঘটতো, আরো যে কত কটু কথা শোনা হতো এবং কত রকম অসম্মান প্রকাশ করা হতো, কিভাবে তার দাফন কাফন করা হতো, মানে কোনো কিছুই শেখ হাসিনা সরকার করতে দিত না। এবং হয়তো জানি না, এদের যে চরিত্র, এদের যে চেহারা বিগত সময়ে দেখা গেছে, হয়তো তারা এটা আনন্দের একটা দিন হিসেবে ঘোষণা করতো রাষ্ট্রীয়ভাবে। আজকে বেগম খালেদা জিয়ার সম্মান রাষ্ট্রীয়ভাবে, আজকে তিনি তার শেষটা, মানুষের শেষটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার শেষটা কি আমরা জানি না, কিন্তু তিনিও শেষ বয়সে অন্তত এইরকম অসম্মানিত অবস্থায়
খালেদা জিয়াকে পড়তে হয়নি। খালেদা জিয়া দেশেই থেকেছেন। হ্যাঁ, তিনি গৃহবন্দী থেকেছেন, কিন্তু মানুষের ভালোবাসায় থেকেছেন। তিনি পট পরিবর্তনের পরে লন্ডনে গেছেন, চিকিৎসা নিয়েছেন, আবার এসছেন, ফিরে এসছেন, এবং এখন চিরবিদায় হলো। রাষ্ট্র তাকে সম্মান দিল, সরকার সম্মান দিল, দেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সবাই সম্মান দিলেন। আজকে হাসিনার সরকার থাকলে এই হাসিনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শোকও জানাতে পারতেন না। তো এই হিংস্র মনোবৃত্তির পর আল্লাহ তাআলা দেখেন এমন একটা সময় তাকে তুলে নিলেন যখন তিনি সর্বোচ্চ পর্যায়ের সম্মান পেলেন। তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফেরার 3 দিন না 4 দিনের মাথায় তার মৃত্যু হলো। অন্তত শেষটা সম্মানের সাথে, মানুষের ভালোবাসা, মানুষকে কাঁদিয়ে, মানুষের হৃদয়কে স্পর্শ করে তিনি চলে যাচ্ছেন, এটাও কম না। এই এমন সৌভাগ্য সবার হয় না। যেখানে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন শেখ হাসিনা, সেটাও নিশ্চয়ই দেখা যাবে তার শেষটা কি হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার শেষটা কিন্তু অসাধারণ হলো, সম্মানের সাথে। মানুষ চিরদিন বেঁচে থাকবে না, হয়তো গণতন্ত্রের উত্তরণ পর্যন্ত থাকলে ভালো হতো, সেইটুকু ক্ষেপ থাকুক, কিন্তু তিনি যে পর্যন্ত রেখে গেলেন এর পরের থেকে জাতির এবং মানুষের বাকিটা পূরণের একটা তিনি দিক নির্দেশনা দিয়ে গেলেন। বাকিটা দায়িত্ব এদেশের মানুষের, এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর। কিন্তু বেগম খালেদা জিয়া তার সর্বোচ্চ সম্মান পেয়ে বিদায় নিয়েছেন। কি সৌভাগ্য দেখেন! তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান, তিনিও ঘাতকের বুলেটের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন, কিন্তু তার বিদায়টা হয়েছিল মানুষের আবেগ, ভালোবাসা এবং সম্মানের সাথে। তার স্ত্রী খালেদা জিয়ারও কিন্তু ঠিক একই সম্মান, একই মর্যাদা। এবং কে ঢুকালেন? শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ সরকার। কত বড় অন্যায়! এরশাদ বিরোধী আন্দোলন, 2 নেত্রীর আহ্বানে সারা দেশের মানুষ সেটি পতন ঘটালো। তারপর ঘটনা প্রবাহে রাজনৈতিক তিক্ততা, সংঘাতে এমন দাঁড়ালো, অন্তত লম্বা সময় পেয়েছিল শেখ হাসিনা, কিন্তু সেটা ছিল তিক্ততা আর প্রতিহিংসায় ভরপুর। তার কারণে বেগম খালেদা জিয়া কারাগারে ঢুকলেন, অসুস্থ হলেন, চিকিৎসাও পেলেন না। আমার বারবার একটা কথা জানতে ইচ্ছা করে, বেগম খালেদা জিয়া যে কত রাগ, ক্ষোভ বা তিক্ততা, এটা কিন্তু কখনো ওনার মুখ দিয়ে প্রকাশ পায়নি। এত বড় পরিবর্তনের পরও যখন সেই পতনের উপর দাঁড়িয়ে সবাই উৎসব করছে, ভাঙচুর করছে, জ্বালাও পোড়াও করছে, তখন খালেদা জিয়া শান্তির কথা বলছেন। তার পুত্র তারেক রহমানও বলছেন কোনো সহিংসতা না। এখনো পর্যন্ত দেখেন তারেক রহমান ঐক্যের কথা বলছেন, শান্তির কথা বলছেন, সমৃদ্ধির কথা বলছেন। ওই মার কাট জ্বালাও পোড়াও, এই কথা কিন্তু তার মুখে নেই। একইভাবে বেগম খালেদা জিয়াও কিন্তু কোনো উচ্ছ্বাস প্রকাশ করা, কোনো এই সুযোগে কটূক্তি করা, কোনো কিছু কিন্তু করছেন না। সেজন্য আমার জানতে ইচ্ছা করে, বেগম খালেদা জিয়া কি মৃত্যুর আগে সবাইকে ক্ষমা করে গেছেন নাকি জাননি? আমরা জানি না, আমি জানি না। বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছের যদি কেউ থাকেন, হয়তো তারা জানতে পারেন তিনি বলে যেতে পেরেছিলেন কিনা, তিনি ক্ষমা করলেন নাকি কাউকে ক্ষমা করেননি। কারণ অন্তত শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, খালেদা জিয়ার সাথে একেবারেই উচিত হয়নি। শেখ হাসিনা যখন ক্ষমতার তুঙ্গে, তখনও আওয়ামী লীগের অনেক নেতাকে আফসোস করতে জেনেছি যে দরকার ছিল না, কোনোভাবেই দরকার ছিল না এই আচরণটা। যদি সুযোগও দিতেন
খালেদা জিয়াকে যে যান চিকিৎসা করে আসেন, নাও ফিরলে কি আসে যেত? তিনি তো তার এই বয়সে তিনি তার ছেলের কাছেই থাকতেন, এটাই তো। কিন্তু সেটুকু করার সাহস রাখেননি বা সেটা করেননি। এত হিংসা, এত হিংস্র মনোবৃত্তি নিয়ে একজন নেত্রী আজকে দিল্লিতে পালিয়েছেন, আর একজন নেত্রী মুখে কোনো এই পতনের অর্থাৎ তার যে ক্ষোভের যে অবসান ঘটলো, তার যে তৃপ্তি মানে ঢেকুর তোলা, প্রকাশ করা, নিন্দা করা, কোনো কিছু করলেন না। নীরবে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই ঘটনা প্রবাহটা, এই মূল্যায়নটা কি আওয়ামী লীগেরও তো লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে, নেতারা আছেন, তারা কি মূল্যায়ন করবেন? তারা কি তুলনা করতে পারবেন? তাদের নেত্রীর যে ভাষণগুলো তো এখনো আছে, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না, কান্নাকাটি করে লাভ কি? এই যে কথাবার্তাগুলো এখনো রেকর্ডে আছে, ইউটিউবে আছে, সার্চ দেন যে উক্তিগুলো। তার বিপরীতে শেখ হাসিনার ব্যাপারে কোনো উক্তি আছে কিনা? কিচ্ছু নাই, অথচ করতে পারতেন। ছোট ছোট বাচ্চারা যারা দুদিন এখনো রাজনীতিতে আসেনি, তারা যেসব অশালীন অশ্রব্য ভাষা ব্যবহার করছে, খালেদা জিয়া এত বড় দলের নেত্রী এবং যার প্রধান টার্গেট ছিলেন তিনি নিজে, তাকে করা হয়েছিল। আজকে তার মুখে কোনো মৃত্যুর আগে আমরা একটা শব্দ শুনি নাই। এটাই হচ্ছে খালেদা জিয়া। আমার বারবার সত্যি জানতে ইচ্ছে করে, খালেদা জিয়া কি মৃত্যুর আগে তার প্রতি যারা হিংস্র আচরণ করেছে, হিংসার চরিতার্থ করেছেন,